একটা হলো খুনি, মুচি, চামার, ওই যে হাসনাত, ওই যে সার্জিস, এরা এই খুনিরা ডক্টর ইউনূসকে ডিকটেট করে, আর জামাতে ইসলামী ডক্টর ইউনূসকে ডিকটেট করে। বিএনপি যেটা করছে সেটা হচ্ছে হাটে মাঠে ঘাটে যেখানে যা পাওয়া যায় পকেট পুড়িয়ে নেওয়ার চিন্তা ভাবনায় আছে। অর্থাৎ সরকারকে ডিকটেট করা, সিস্টেমেটিক ওইতে রাষ্ট্র আস্তে আস্তে নিজের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া, রাজনীতিকে কন্ট্রোল করা, ভবিষ্যতে সরকার গঠন করে রাষ্ট্রকে একটা দিক নির্দেশনা দেওয়ার চিন্তা ভাবনা বিএনপির মাঠ লেভেলের কর্মীদের নেতাদের মনে নেই। তাদের চিন্তা হলো গত 13, 14, 15 বছর, 16 বছর থেকে খাওয়া দাওয়া খাইতে পারি নাই, পকেটে টাকা নাই, ব্যাংকে পয়সা নেই, এখন ব্যাংকে কোটি কোটি টাকা বানাতে হবে, অন্যের বাড়ি দখল করতে হবে, ঘর দখল করতে হবে, ইজারাগার দখল করতে হবে, টেন্ডারবাজি করতে হবে, চাঁদাবাজি করতে হবে, মহল্লা দখল করে মাস্তানি করতে হবে। সেটা তারা করছে। আর তার পাশে মামলা বাণিজ্য। আমি একজনকে চিনি, তিনি লন্ডনে থাকতেন, বাংলাদেশে গিয়ে তিনি 50 জনের বিরুদ্ধে মামলা দিয়েছেন। এই 50 জনের মধ্যে অন্তত 20-30 জন আছে যারা যেই ঘটনা সংশ্লিষ্ট ইস্যু সেই ঘটনার কাছে ধারে কোথাও ছিল না বা এলাকায়ও ছিল না। তো এগুলা তারা করবেন, এটা তাদের মজ্জাগত। তারা যদি কাউকে মামলা দিয়ে একটু হেনস্থা করতে পারেন, তাদেরকে যদি একটু কোর্টে নিয়ে যেতে পারেন, বিপদে রাখতে পারেন, তারা আনন্দ পান। তো কেউ যদি আনন্দ পেতে চায় তাকে আনন্দ পেতে দিচ্ছে সরকার, দেখ, আমাদের কোনো আপত্তি নেই। এখন বিষয়টা হলো জামাতে ইসলামী সিস্টেমেটিক্যালি সরকারকে কন্ট্রোল করেছে, করে তারা এখন এই বাংলাদেশ ব্যাংকে পরিপত্র জারি করে। তারা এখন নারীদের ফুটবল খেলায় তৌহিদি জনতা বলে হামলা চালায়। তারা এখন দরবেশ পীর আউলিয়াদের মাজার ভেঙে সেখানে উৎসব চালায়। এখন এই করতে করতে আস্তে আস্তে কি হবে, বাংলাদেশটি আফগানিস্তানের দিকে রওনা দিবে। এখন আমাদের আরেক পীর আছে চরমোনাই, মুরিদ ব্যবসা করে খায়, বন্ড বাটপার। এই বন্ড বাটপার মানুষের ধর্ম ব্যবসা, ধর্মকে যে ব্যবসায় নিয়ে এসছে, যে কুফরি কাজ, এই কুফরি করে তারা খায়। এখন তাকে সাম্প্রতিক মহিউদ্দিন খালেদ বা খালেদ মহিউদ্দিন নামে এক ভদ্রলোক, যিনি ওই যে 24শে জুলাই আন্দোলনে এই সন্ত্রাসী বাহিনীকে যথেষ্টভাবে প্রমোট করেছিল, সেই খালেদ মহিউদ্দিন এই চরমোনাইয়ের এই বাটপার মুরিদ ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী বন্ডকে জিজ্ঞেস করেছিল, আপনারা বাংলাদেশের ক্ষমতায় যেতে চান, রাষ্ট্র ক্ষমতায় গেলে আপনারা কি ধরনের বাংলাদেশ চান, এটার কোনো মডেল আছে? তারপরে উনি ইনিয়ে বিনিয়ে বলছিলেন, আফগানিস্তানের কথা বলছিলেন না, কিন্তু খালেদ মহিউদ্দিনও নাছর বান্দা বললো যে আপনি একটা উদাহরণ দেন, পৃথিবীতে এমন কোন দেশ আছে কিনা যে দেশের মতো আপনারা হতে চান। বললো যে আমরা আফগানিস্তানের মতো হতে চাই। তাহলে আপনি বোঝেন, আফগানিস্তান যদি বাংলাদেশ হয়, এই বাংলাদেশের নারীদের যে কোটি কোটি নারীর যে অংশগ্রহণ বাংলাদেশের অর্থনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে, শিক্ষায়, তাদের জীবনটা কোথায় যাবে? আফগানিস্তান মডেলে আপনারা জানেন, সেখানে 5ম শ্রেণীর পর কোনো নারী শিক্ষা গ্রহণ করার কোনো পারমিশন নেই। অর্থাৎ 5ম শ্রেণী পর্যন্ত শিশু অবস্থায় তারা স্কুলে বা মাদ্রাসায় যেতে পারবে, তাও আবার মাথা বেঁধে মুখ থেকে। আর 5ম শ্রেণীর পর তাদেরকে বিয়ে দিয়ে দিতে হবে। তাদের আর কোনো কলেজ নেই, তাদের কোনো স্কুল নেই, তারা বিশ্ববিদ্যালয়ের টিচার হতে পারবে না, তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পারবে না, তারা মেডিকেল কলেজে পড়তে পারবে না, তারা বিমান চালাতে পারবে না, তারা গাড়ি ড্রাইভ করতে পারবে না, তারা শিল্প কারখানায় কাজ করতে পারবে না, অফিস আদালতে বস হতে পারবে না, তারা শুধু বাচ্চা পয়দা করবে। অর্থাৎ নারীদের একমাত্র কাজ হচ্ছে পুরুষের মনোরঞ্জন এবং সংসার দেখা আর সন্তান উৎপাদন করা। এই যে মধ্যযুগীয় চিন্তা চেতনা, এই যে মধ্যযুগীয় ধ্যান ধারণা, এবং একটা পুরুষকে 4টে বিয়ে করতে হবে এবং এক নারী ওই 4 জনের একজন হবে, তার একক কোনো স্বামী থাকবে না। তিনি দাবি করতে পারবেন না যে আমার একজন স্বামী আছে, উনি বলবেন আমাদের 4 জনের মিলে একজন স্বামী আছে।
সেই মধ্যযুগের দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়ার যে পায়তারা, সে পায়তারা জামাতও সমর্থন করে। জামাত এখন কি করছে? সরমনাইকে মাথায় হাত বুলাচ্ছে, মমিনুলের পান্ডা দলকে মাথায় হাত বুলাচ্ছে। ওই শফি হুজুরের যে দলটি ছিল, শফি হুজুর তো মারা গিয়েছেন, আল্লাহ বেহেশত নসিব করুক। তার যে হেফাজতে ইসলাম, সেই হেফাজতে ইসলামের মাথায় হাত বোলাচ্ছে। এইরকম ভাবে বাংলাদেশে যে 50-60টি ইসলামী দল আছে, সেই দলগুলোকে কাছে টেনে একটি ইসলামী হুকুমত বাংলাদেশে কায়েম করতে তারা চায়। এখন বিষয়টা হচ্ছে, প্রতিবেশী যে দেশ ভারত, তাদের এখন কি করতে হবে, তারা কি করবে, তাদের কি করণীয় আছে, বা তাদের জন্য ভয়ের কারণটা কোথায়? দেখেন, বাংলাদেশের এমন কোনো ক্ষমতা নেই ভারতকে আক্রমণ করে, ভারতকে দখল করে, ভারতের সাথে যুদ্ধ করে জয়লাভ করে। এমন কোনো ক্ষমতা তার 100 ভাগের 1 ভাগও বাংলাদেশের নেই। কিন্তু বাংলাদেশ যে কাজটা করতে পারে, সেই কাজটা হচ্ছে কি, এই যে ভারতের 4000 বর্গমাইল নয়, কিলোমিটার, 4000-এর উপরে কিলোমিটার আমাদের সাথে তাদের ল্যান্ড বর্ডার। এই ল্যান্ড বর্ডারের মধ্যে এখন যদি মনে করেন বিভিন্ন জায়গায় জায়গায় মাদ্রাসা, মক্তব, মসজিদ করে, ওখানে যদি দাওয়াতি কাজের মাধ্যমে আস্তে আস্তে জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়া হয়, জঙ্গিবাদ যদি মাথাছাড়া দিয়ে ওঠে, তাহলে এই জঙ্গিবাদের খপ্পর কিন্তু সীমান্তের ওপারেও গিয়ে পড়বে। কখনো ককটেল বোমা হামলা করবে, কখনো জঙ্গি হামলা করবে, কখনো বুকে বোমা বেঁধে মরে যাবে। নিজে তো মরবে না, অন্য 10টা মানুষকে মারবে। এবং চায়না ভারতের শত্রু রাষ্ট্র, পাকিস্তান ভারতের শত্রু রাষ্ট্র, এই দুটি রাষ্ট্র জঙ্গি উৎপাদন করে। বিশেষ করে পাকিস্তান জঙ্গি উৎপাদন করে, আর চায়না অস্ত্র উৎপাদন করে। এখন চায়না অস্ত্র দিবে, পাকিস্তান জঙ্গি দিবে। এই অস্ত্র এবং জঙ্গি মিলে বাংলাদেশের সীমানা দিয়ে হুট করে ভারতের বিভিন্ন অঞ্চলে ঢুকে পড়বে। এই ঢুকে পড়ার পর ভারতকে অশান্ত করবে, অস্থিতিশীল করবে। ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে, মেঘালয়, ত্রিপুরা, আসাম, মিজোরাম, যেসব অঞ্চলগুলোতে জঙ্গিবাদ, বিশেষ করে জঙ্গিবাদ নয়, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আছে, ভারতকে মানে ভাগ করে ফেলার যে আন্দোলন আছে, এইসব আন্দোলনে তারা ঘি ঢালবে। এর ফলে কি হবে? ভারত একটা প্রক্সি যুদ্ধের মধ্যে থাকবে। এই প্রক্সি যুদ্ধটা হলো নিজের দেশে এগুলোকে নিয়ন্ত্রণ করা, এবং বাংলাদেশ থেকে যেন এই মৌলবাদী শক্তি কোনোভাবে বর্ডার ক্রস করতে না যেতে পারে সেটার ব্যবস্থা করা। তাহলে এখন যুদ্ধ হবে, চুলকানি হবে ভারতে বা বাংলাদেশে, আর সেই চুলকানির এই যন্ত্রণাটা পড়বে ভারতে। কারণ বাংলাদেশ তো তখন একটা অবলা, বাংলাদেশকে তখন ধর্ষণ করবে এই মোল্লা মৌলবীরা। আর ভারত প্রতিবেশী রাষ্ট্র হিসেবে সেটা দেখে দেখে থাকতেও পারবে না, আর সহ্যও করতে পারবে না। যার কারণে ভারতকেও ইনিশিয়েটিভ দিতে হবে। তা এখন ভারতের কাজ কি? ভারত কি বাংলাদেশ আক্রমণ করবে? না, আমরা সেটা চাই না, সেটা হতেও পারে না। আমরা সভ্য রাষ্ট্রের কাতারে পড়ি কিনা সেটা আগে আমরা বিচার করব। আমরা আসলে সভ্য রাষ্ট্র না। এই অসভ্য একটা রাষ্ট্রকে ভারত আক্রমণ করুক, সেটা আমি চাই না। কারণ বাংলাদেশ এখন কোনো সভ্য রাষ্ট্রের কাতারে পড়ে না। আর সভ্য রাষ্ট্র হলেও ভারত আক্রমণ করতে পারবে না। ভারতকে কি করতে হবে? ডিপ্লোমেসি করতে হবে। ভারত প্রগতিশীল শক্তিকে সহযোগিতা করতে হবে, যেমনটা মৌলবাদী শক্তিকে 4টি দেশ সরাসরি এখন সাহায্য করতেছে: ইরান, আফগানিস্তান, টার্কি এবং পাকিস্তান। ইরান, আফগানিস্তান, টার্কি এবং পাকিস্তান, এই 4টি রাষ্ট্র কেউ অস্ত্র দিচ্ছে, কেউ অর্থ দিচ্ছে, কেউ কুবুদ্ধি দিচ্ছে, দিয়ে এই সমাজটাকে নাল এন্ড ভয়েড করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এখন এই চেষ্টাকে যদি রুখতে হয়, আমাদেরকে দাঁড়াতে হবে কাদেরকে? প্রগতিশীল মানুষকে। আপনি বিএনপি করেন, কিন্তু আপনাকে আওয়ামী লীগকে ঘৃণা করলে চলবে না। আপনি আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টিকে ঘৃণা করলে চলবে না। আপনি জাতীয় পার্টি করেন, কমিউনিস্ট পার্টিকে ঘৃণা করলে চলবে না। অর্থাৎ আপনারা যারা এই মৌলবাদী, মধ্যযুগীয়, বর্বর, পুরুষতান্ত্রিক শাসনের বিরুদ্ধে কথা বলেন,
যারা বিশ্বাস করেন নারী এই সমাজে কন্ট্রিবিউট করতে পারে, নারী এই সমাজে রাজনীতি করতে পারে, অর্থনীতির চাকা ঘুরাতে পারে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মসজিদ মসজিদে এবং মুক্তবে যেতে পারে, তাহলে আপনাদেরকে এক হতে হবে। এক হয়ে এই বাংলাদেশকে এই জালেমের হাত থেকে রক্ষা করতে হবে। ডক্টর ইউনূস এখন কেন সারা জীবন আপনারা জানেন পশ্চিমে বসবাস করেছেন, এই পশ্চিমে বসবাস করা মানুষটি কেন আজকে এই মৌলবাদীদের হাতিয়ারে পরিণত হয়েছে, এটার একটা তর্জমা দরকার। বিষয়টা হচ্ছে ডক্টর ইউনূস মনে করেন এবং বুঝে গেছেন যে আমি এখন শেষ বয়সে আছি, আমার এখানে মাংস ঝুলে গেছে, আমি যে কোনো সময় মারা যেতে পারি। আর বাংলাদেশের মানুষের যে অ্যাভারেজ গড় আয়ু সেটা অনুসারে 90 বছর 92 বছরের পরে বাংলাদেশে বেঁচে থাকে এরকম মানুষের সংখ্যা খুবই কম। যদিও আমরা সম্প্রতি মাহাতির মাহমুদকে 100 বছর বাঁচতে দেখেছি, ডক্টর ইউনূসের সেই ভরসা হয়তো তিনি করেন না। তাই তিনি মনে করেছেন যে আমি চলে যাওয়ার পর এখন আমি কিছু রাজ করে যাই, কিছু টাকা বানিয়ে যাই, আনন্দ ফুর্তি করে যাই, আমার যে ভিন্ডিকটিজম সেটা আমি মানুষকে দেখিয়ে যাই, তারপর আমি যখন চলে যাব তখন কি মোল্লা মৌলবী শাসন করলো না কোনো ভদ্রলোকে শাসন করলো সেটা ভবিষ্যতে ঠিক করে নিবে, আমি তখন আর এই পৃথিবীতে থাকবো না। তাই এই বাটপার, এই সিটিং, এই পারভার্টেড মেন্টালিটির এই মানুষটি এই দেশটাকে আস্তে আস্তে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এখন এই ধ্বংসপ্রাপ্ত এই দেশটিকে আমরা যদি রক্ষা করতে হয়, স্বাধীনতার সপক্ষে যত মানুষ আছে, প্রগতিশীল ধারায় যত মানুষ আছে, বাংলাদেশ, বাংলা ভাষা, বাংলা সাহিত্য, ইতিহাস, ঐতিহ্যকে ধারা ধারণ করে, যারা বাংলার হাজার বছরের আবহমান কালের সংস্কৃতিকে বিশ্বাস করে, তাদের সবাইকে এখন একযোগে কাজ করতে হবে এবং যারা আমাদেরকে সাহায্য করতে পারে তাদের কাছ থেকে সাহায্য নিতে হবে। নিয়ে এই অক্ষ শক্তিকে, এই ধর্মান্ধ মধ্যযুগীয় নারী বিদ্বেষী সাম্প্রদায়িক শক্তিকে এখনই এই বাংলার মাটি থেকে চিরতরে উৎখাত করতে হবে। তা না হলে এই বাংলাদেশ কোটি কোটি মানুষের জন্য একটি জাহান্নামে পরিণত হবে এবং সেই জাহান্নামের আগুনে শুধু বাংলাদেশে জ্বলবে না, জ্বলবে পৃথিবীর নানা প্রান্ত। আসুন আমরা এই অক্ষ শক্তিকে, এই মৌলবাদী শক্তিকে, এই ধর্মান্ধ শক্তিকে না বলি, ডক্টর ইউনূসকেও আমরা লাল কার্ড দেখাই এবং তাকে বাধ্য করি একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগকর্তারা নতুন যে দলটি করেছেন কিংস পার্টি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যদিও সেটার এখনো রেজিস্ট্রেশন হয়নি, আইনের দৃষ্টিতে এখনো স্বীকৃত দল না, তারপরেও এই যে দলটি বিভিন্ন জায়গায় গিয়ে তাদের পরিচিতি তুলে ধরতেছে, সারা বাংলাদেশ তারা ঘুরবে। তাদের একটি কর্মসূচিতে কেমন ব্যয় হয় সেটার একটা হিসাব সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল তুলে ধরেছেন। মাসুদ কামালের এই তথ্যটি মঞ্জুরুল ইসলাম পান্না সহ আরো কিছু আলোচিত গণমাধ্যম ব্যক্তিরাও তুলে ধরেছেন। তবে এইটার কোনো প্রতিবাদ আসেনি সরকারের পক্ষ থেকেও না, সেনাবাহিনী বা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো পাল্টা জবাব আসেনি। ফলে সঙ্গত কারণেই আমরা যে সেটেল প্রিন্সিপাল সেটা অনুযায়ী ধরে নিতে পারি এই তথ্যটা সঠিক। অর্থাৎ এই এনসিপির কর্মসূচিতে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ এবং অন্যান্য যে সকল সংস্থাকে ডিপ্লয় করা হয়, এমনকি সেনাবাহিনীর যে সাজোয়া যান, যে যানের বিভিন্ন দিকে অস্ত্র তাক করা এবং ভিতরে খুব প্রোটেকশনে আসা যাওয়া করা যাবে, এর সঙ্গে সার্কিট হাউস সহ সরকারি বিভিন্ন বিশ্রামাগার ব্যবহার করা, সেই কর্মকাণ্ডে স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশগ্রহণ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া সহ সব মিলে বোধহয় একটা হিসেবে জনাব মাসুদ কামাল বের করছেন যে
8 কোটি টাকা এক একটি প্রকল্পে ব্যয় হয়, এক একটি অনুষ্ঠানে। সেটার সংখ্যা আবার বেড়ে যাবে, কারণ চট্টগ্রামে আমরা দেখলাম সেখানে ডগ স্কোয়াড, যেটাকে সহজে বোঝার জন্য বলি কুকুর বাহিনী, তারপরে সোয়াত বাহিনী, এবং যে হোটেলটিতে তারা উঠবেন 2 দিন পূর্বে সেই হোটেলটিকে রিজার্ভ করে নেওয়া, হোটেলে কেবলমাত্র তারা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়া আর কেউ থাকতে পারবে না। তাহলে ওই হোটেলটার ব্যয় কেমন হবে সেটা একটা বিষয়। আমরা যদি সেই 8 কোটি টাকার ভিতরে সীমাবদ্ধ থাকি, তাহলে দেশের 64টি জেলা, জেলার বাইরে 12টি সিটি কর্পোরেশন, এই সিটি কর্পোরেশনের 1/3 আবার 2 ভাগে বিভক্ত, ঢাকা উত্তর এবং দক্ষিণ। আর এদের প্রথম যে আত্মপ্রকাশ অনুষ্ঠানটা বিশাল সমবিহারে করা হলো, বা তাদের ইফতার পার্টি অথবা তাদের পহেলা বৈশাখ উদযাপন, আরো বড় বড় যে সকল প্রকল্প, তাদের বিশাল ভবনে একাধিক অফিস, তাদের গাড়ি, এসবগুলোর হিসাব যদি আমরা নাও ধরি, শুধুমাত্র ওই সকল খাতে এতগুলো কর্মসূচিতে তারা যাবেন, তাদের এখন যে অবস্থা, কোথাও তারা নিরাপদ বোধ করছেন না। গোপালগঞ্জের সাধারণ মানুষের প্রচন্ড ক্ষোভের মুখে পড়ে কোন রকম পালিয়ে তারা চলে আসছেন সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশের সাহায্যে। কক্সবাজারের চকরিয়ায় একই অবস্থা করেছেন। চট্টগ্রামে যাওয়ার পরে মঞ্চে বিভিন্ন রকম জিনিস ছুঁড়ে মারা সহ খুবই খারাপ অবস্থা। এক নেতা গাজীপুরে গিয়েছিলেন, সেখানে খুব নাজেহাল অবস্থা। সব মিলে তাদের যদি দেশব্যাপী দল গুছাতে, দলের আত্মপ্রকাশ প্রতিটি জেলায় এবং জনপদে যেতে হয়, তাহলে তাদের এই সকল কর্মসূচি করতে হবে। সেই হিসাবে আমরা 64টি জেলা এবং সিটি কর্পোরেশনকেও যদি ধরি, উপজেলা পর্যায়ে না ধরে তার সংখ্যা দাঁড়ায় 77, এবং যদি 8 কোটি টাকা এক একটা প্রোগ্রামে ব্যয় হয়, তাহলে ব্যয়ের পরিমাণ দাঁড়াবে 616 কোটি টাকা। এখন এই 616 কোটি টাকা সরকারের ফান্ড থেকে ব্যয় হবে, কারণ আর্মির ব্যয় তো আর বাইরের কেউ দিয়ে, এটা তো আর আনসার না যে আমাকে 1 প্লাটুন আনসার দেন, তাদের বেতন আমি দিয়ে দেব। একইভাবে বিজিবি, র্যাব, পুলিশকে তো আর ভাড়ায় দেওয়া যায় না যে যাদের টাকা আছে তারা ভাড়ায় নেবে। কেবলমাত্র যদি আনসার হতো, ভিডিপি সদস্য হতো, সেই ক্ষেত্রে তাদের খরচ দিয়ে বিভিন্ন নিরাপত্তার কাজে নেওয়ার জন্য আইনগত সুযোগ আছে। কিন্তু আর্মিকে যদিও নানা কারণে আর্মির ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় আর্মির সঙ্গে যে দুর্ব্যবহার করা হচ্ছে, তাদেরকে স্লোগান দেওয়া হচ্ছে, খুব খারাপ শব্দ ব্যবহার করে, অনেক সময় অনেক আর্মি সিপাহীর ইউনিফর্ম ধরে টানে। আর্মি আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের একটি প্রতীক। মহান মুক্তিযুদ্ধের ভিতর থেকে এই সেনাবাহিনী গড়ে উঠেছে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে নানাভাবে বিতর্কের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে এই সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনায়, কারণ তাদের দায়িত্বে ডিপ্লয় করা হয়েছে, আবার বলা হয়েছে কিছুই করবা না। এখন তাদের সামনে বসে বঙ্গবন্ধু ভবন গুড়িয়ে দেওয়া, তাদের সামনে বসে মারধর করা, তাদের সামনে 2 কলেজের ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রের মতো ঘটনা ঘটে যাচ্ছে, তারা কিছুই করতে পারছে না। তাদের কেউ ধাক্কা দিচ্ছে, কেউ তাদের গালিগালাজ করছে, কেউ বলছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব। এভাবে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তারপরও আমি মনে করি যে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক মহান মুক্তিযুদ্ধের ভিতর থেকে তৈরি হওয়া সেনাবাহিনীকে এবং সোয়াত বাহিনী, ডগ স্কোয়াড, র্যাব, পুলিশ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে যেভাবে ব্যয় করা হচ্ছে, তাতে 616 কোটি টাকা ব্যয় করে বাংলাদেশের এক একটা প্রান্তে এক একটা সভা করে আসতে পারবেন বর্তমান ক্ষমতা দখলকারী ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নিয়োগকর্তা, সেই পার্টির নেতৃবৃন্দ। এখন 616 কোটি টাকা বিনিয়োগ করে যদি এই কিংস পার্টির রাজনৈতিক কার্যক্রমে ব্যয় করা হয় রাষ্ট্রের ফান্ড থেকে, প্রশ্ন উঠেছে উত্তরা মাইলস্টোন স্কুল এবং কলেজে যে কোমলমতি নিষ্পাপ আমাদের শিশুরা বিপন্ন অবস্থায় পড়ে গেল, অনেকে মারা গেল, অনেকে মৃত্যুর যন্ত্রণা নিয়ে কাতরাচ্ছে, তাদের চিকিৎসা সেবার জন্য যতক্ষণ পর্যন্ত তাদের সবার দেহগুলি, পোড়া দেহগুলি পরিবারের কাছে বুঝিয়েও দেওয়া হয়নি, অনেককে ভবন থেকে বেরও করা হয়নি, সেই অবস্থায়
আসেন সবাই সাহায্য করেন এই বিজ্ঞাপন দিয়ে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলের অ্যাকাউন্ট নাম্বার প্রকাশ করে মানুষের সাহায্য চাওয়া হলো উত্তরার মাইলস্টোন স্কুল কলেজে, যেখানে সরকারি একটি বিমান বিধ্বস্ত হয়ে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, মারা গেছে ভয়ঙ্কর অবস্থায়। সরকারের গাফিলতির জন্য অথবা দুর্ঘটনার জন্য যারা বিপদে পড়ল বা যারা মারা গেল তাদের সহযোগিতা করার জন্য মানুষের সাহায্য চাওয়া হচ্ছে। আর অভিনব উপায়ে ক্ষমতায় যাওয়ার পরে রাজনৈতিক দল অর্থাৎ কিংস পার্টি এনসিপিকে সারা দেশ ঘোরার জন্য রাষ্ট্রের তহবিল থেকে 616 কোটি টাকা দেওয়া হবে যদি মাসুদ কামালের হিসাব অনুযায়ী সর্বত্র এভাবে সরকারি ল এনফোর্সিং এজেন্সি, সশস্ত্র বাহিনী এবং অন্যদের ডিপ্লয় করা হয়। জনগণের কাছে প্রশ্ন উঠেছে, রাজনৈতিক দল করতে 600-650 কোটি টাকা ব্যয় করবেন রাষ্ট্রের ফান্ড থেকে, আর রাষ্ট্রীয় একটা বিমানের দুর্ঘটনায় যারা মৃত্যু মুখে পতিত হলো বা যাদের চিকিৎসা করার প্রয়োজন হচ্ছে তাদের জন্য সাহায্য দিতে হবে দেশবাসীকে। এই কি বৈষম্যহীন নতুন বাংলাদেশ? যেখানে যাই ব্যয় করেন না কেন হিসাব নিকেশ কিন্তু থেকে যাবে। আইনের দৃষ্টিতে সরকারের টাকা মানে জনগণের টাকা, পাবলিক মানি। এর একটি টাকাও আত্মসাৎ করাই শুধু নয়, অপব্যয় করা, যে খাতে ব্যয় হবে সেখানে ব্যয় না করে অন্য কাউকে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য ব্যয় করা হলেও সেটা আইনের দৃষ্টিতে দুর্নীতি হিসাবে গণ্য হবে এবং একসময় কড়ায় গণ্ডায় এর সবকিছু হিসাব নিকেশ কিন্তু ক্ষমতায় ভবিষ্যতে যারা আসবেন তারাই বুঝে নেবে, নিয়মিত প্রক্রিয়ায় বুঝে নেবে। যা কিছু করেন হিসেব নিকেশ করেই করবেন। রাষ্ট্রের 1 টাকা অর্থ নষ্ট করার এখতিয়ার কারো নেই। একটা উদাহরণ খোঁজ নিয়ে দেখবেন আইন অঙ্গনে। 600 টাকা জমা দেয়নি তৎকালীন সিও রেভিনিউ অফিসের একজন নিম্নপদস্থ কর্মচারী। পরে ধরা পড়ল যে উনি টাকা জমা দেন নাই, উনি টাকা জমা দিলেন পরে। সেই মামলায় তার সাজা হলো। সেই উচ্চ আদালত পর্যন্ত সেই সাজা বহাল থেকে রায়ে বেরিয়ে আসলো যে তুমি আত্মসাৎ করেছিলে, পরবর্তীতে তুমি জমা দিলেও তোমার অপরাধ থেকে পরিত্রাণ হবে না। আজকে যে অবৈধ ক্ষমতা দখলদাররা যেভাবে যা কিছু করছেন এটা কিন্তু পাবলিক মানি, জনগণের মানি, হিসেব কিন্তু অবশ্যই দিতে হবে। 616 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প বাস্তবায়ন করলে ভবিষ্যতে কড়ায় গণ্ডায় হিসাব দিতে হবে এবং অপরাধের সাজাসহ অনেক কিছুই প্রাপ্য হয়ে দাঁড়াবে। আগস্টে বাংলাদেশের জনগণকে যেভাবে তারা ব্যবহার করার চেষ্টা করেছে, বাংলাদেশের জনগণকে এক প্রকার করে জিম্মি করে যে এক ধরনের সহিংসতা ঘটছে, তারা কিলিং মিশন বাস্তবায়ন করছে, লাশ ফেলছে, স্নাইপার রাইফেল ব্যবহার করছে, জঙ্গিদেরকে তারা কারাগার থেকে 18 তারিখে আপনি নরসিংদী কারাগার থেকে আপনি দেখবেন যে কতজনকে বের করে নিয়ে আসা হয়েছে। 4 আগস্ট কিভাবে এনায়েতপুরে 13 জন পুলিশকে একসঙ্গে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তো এই ধরনের ঘটনা যাত্রাবাড়িতে আপনি দেখবেন যে যাত্রাবাড়িতে কিভাবে হত্যাকাণ্ডগুলো পরিচালনা করা হয়েছে। তো যারা হত্যাকাণ্ডগুলো পরিচালনা করেছে তারাই কিন্তু আজকে রাষ্ট্রের কল কবজা তারাই দখল করে রয়েছে। তো যে কারণে আমরা মনে করি যে এই প্রশ্নগুলো আসছে এবং বাংলাদেশের জনগণের কাছে ক্রমাগত ভাবে এগুলো পরিষ্কার হতে শুরু করেছে, যে কারণে কিন্তু জনগণ সঠিক রাজনৈতিক সিদ্ধান্তটি, সঠিক মতামতটি দেয়া শুরু করেছে, সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করেছে। এবং আল জাজিরা রিপোর্ট, আমি আরেকটি বিষয় বলি শুধুমাত্র সেটি নয়, এই যে বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটেছে পুলিশের বিষয়, এই বাংলাদেশে আপনি দেখবেন যে 44 জন, সরকারি রিপোর্টও যদি আমরা আমলে নেই, যদিও প্রকৃত সংখ্যা কয়েক গুণ, তারপরও আপনি দেখবেন যে সরকারি রিপোর্ট অনুযায়ী 44 জন পুলিশ অফিসার হত্যাকাণ্ডের শিকার হয়েছে। পৃথিবীর কোন দেশে এই 44 জন কেন, 4 জন কেন, 1 জন বা 2 জন পুলিশও যদি সহিংসতা বা হত্যাকাণ্ডের শিকার হয়, সেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কি পরিস্থিতির উদ্ভব হয় এবং রাষ্ট্র কিভাবে রেসপন্স করে, সেই প্রশ্নগুলো তো আজকে সবার কাছে নিরপেক্ষভাবে মূল্যায়ন করা প্রয়োজন বলে আমরা মনে করি। আজকে বিভিন্ন ধরনের তাদের বিকৃত অডিও ট্যাপ, ডক্টর অডিও ট্যাপ, ইঞ্জিনিয়ার অডিও ট্যাপ তারা আজকে প্রকাশ করছে।
আজকে যে কারো কাছে আমরা প্রশ্ন করি, দেখুন পুলিশ পৃথিবীর যে কোনো দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে কিভাবে কাজ করে? পুলিশ কাজ করে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, পুলিশ কাজ করে তাদের যে নিজস্ব আইন রয়েছে সেটি অনুযায়ী তারা রেসপন্স করে। পুলিশ কাজ করে সরকারের যে আইন, যে সাংবিধানিক অনুশাসন রয়েছে সেটির আলোকে। সেক্ষেত্রে যেটি দেখার বিষয় সেটির জন্য তো কারো নির্দেশনার প্রয়োজন আছে বা কাউকে দিতে হয়। এটি আসলে যারা এ ধরনের বলে কোনো কিছু প্রমাণ করতে চায় তারা আসলে এক ধরনের বোকার স্বর্গে বসবাস করছে বলেই আমার কাছে সুস্পষ্ট প্রতিবাদ হচ্ছে। এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যদি আপনি দেখেন যে বাংলাদেশে কিন্তু কারফিউ দেওয়া হয়েছে, বাংলাদেশে কিন্তু 144 ধারা ছিল, বাংলাদেশে কিন্তু সহিংসতায় আক্রমণ কাণ্ড পরিচালনা করেছে। যে প্রশ্নটি আসতে পারে, প্রশ্ন করতেই পারে, প্রপোর্শনেট কিনা, পুলিশের রেসপন্স প্রপোর্শনেট কিনা, কিংবা প্রত্যেকটি ঘটনার অনুপুঙ্খ তদন্তের আলোকে ক্রিমিনাল অফেন্সের দায়টি কার সেটি প্রমাণ করার সুযোগ থাকে। এবং সেটি কিন্তু জাতিসংঘের যে রিপোর্ট তারা দিয়েছে সেখানেও কিন্তু তারা সুস্পষ্টভাবে বলেছে যে এটির কোনো কিছুই, এই রিপোর্টের এই কোনো কিছু তাদের ক্রিমিনাল অফেন্স, ক্রিমিনাল লায়াবিলিটি ন্যূনতম অর্থ প্রমাণ করে না। বরং এই জুলাই আগস্টে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সনাতন ধর্মাবলম্বীরা যেভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এবং আমরা আরেকটা কথা বারবার বলে দিতে চাই যে ইন্ডেমনিটি, শেখ হাসিনা সরকার তো বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করছে, শেখ হাসিনা সরকার তো নিরপেক্ষ তদন্তের আলোকে প্রত্যেকটি হত্যার যেভাবেই হোক না কেন শেখ হাসিনা সরকার তো বিচার নিশ্চিত করতে চেয়েছে, ন্যায় বিচার নিশ্চিত করতে চেয়েছে। এবং দেখুন এই দখলদার সরকার তারা কি করছে, ইন্ডেমনিটি দিয়েছে। যে ইন্ডেমনিটি দেয় সেই যখন আমাদেরকে ন্যায় বিচারের সবক দেখে বলে দিচ্ছে এই ঘটনা তদন্ত করা যাবে না, প্রশ্ন করা দেওয়ার পর থেকে বিশেষ করে সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা, আওয়ামী লীগ সভাপতি হিসেবে শেখ হাসিনা প্রত্যেকটি মুহূর্ত সহিংসতা এড়াতে চেয়েছেন, মানুষের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। সে কারণে কিন্তু দলীয় নির্দেশনা ছিল, আমি আপনাকে বলছি দলীয় নির্দেশনা ছিল যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, প্রচলিত বাংলাদেশের যে আইন কানুন রয়েছে সেটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত যেন গ্রহণ করা হয়। 5ই আগস্ট শুধু না, আপনি দেখবেন যে আওয়ামী লীগের কর্মসূচি 1 আগস্ট ছিল শোক র্যালি, পরবর্তীতে যখন সেটা কারফিউ দেওয়া হলো সেটি পরিবর্তন করা হলো, সেটি পরবর্তীতে 3, 4, 5 এভাবে 5 তারিখের কর্মসূচি কিন্তু পরিবর্তিত করা হয়। কারণ যে সহিংসতা যাতে এড়ানো যায়, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতি যেন না ঘটে, এই ক্ষতিটি যেন কমিয়ে নিয়ে আসা যায়, একটি দায়িত্বশীল সরকার হিসেবে শেখ হাসিনা সরকার কিন্তু প্রাণান্তকর ভাবে সেই চেষ্টাই করেছে। কারণ শেখ হাসিনার কাছে সবসময় ক্ষমতার চেয়ে জনতা গুরুত্বপূর্ণ ছিল, শেখ হাসিনার কাছে সবসময় মানুষের নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, এবং তিনি বিদ্যমান আইন অনুযায়ী সেটি এবং রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী সেটি বাস্তবায়ন করার চেষ্টাই করে গেছেন। না, আমি সেটি মনে করি না। কারণ আমাদের দলের মূল লক্ষ্যটাই ছিল, আপনি দেখুন যে আপনি রাজনীতি করার অর্থ কি, আর ক্ষমতা পরিবর্তনের রাজনীতি, সাংবিধানিক রাজনীতিটার অর্থ কি? রাজনীতির অর্থ এই নয় যে আপনি সবসময় সরকারে থাকবেন কিংবা এটি থাকবেন। আপনি ক্ষমতায় যদি যান আপনাকে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে যেতে হবে, সাংবিধানিক অনুশাসন যেতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে যেতে হবে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ তো সেটি করার চেষ্টা করবে। আওয়ামী লীগের কাছে তো সবসময় মানুষের নিরাপত্তা, সাংবিধানিক প্রক্রিয়া, জনগণের ম্যান্ডেট পাওয়া, গণতন্ত্র, এটি তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন কেউ যদি সহিংসতাকে রাজনৈতিক কৌশল হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, একটি দেশে যখন সংখ্যা রয়েছে যে মানুষের তারা যে কিলিং মিশন বাস্তবায়ন করতে যাচ্ছে, আপনি দেখছেন যে প্রকাশ্যভাবে কিলিং মিশন বাস্তবায়ন করা, সেই প্রবণতাটা কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার জন্য কর্মসূচি দেওয়া হচ্ছে। সরকার চেষ্টা করছে সেটি শান্তিপূর্ণভাবে নিরসন করার, এবং সেই সময় সরকার এবং একটি দায়িত্বশীল রাজনৈতিক দল প্রধানতম যেটি চেষ্টা থাকবে সেটি যেন তারা যেন কেউ কোনো মুখোমুখি না হয় সেটি নিশ্চিত করা। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং সরকার, শেখ হাসিনা সরকার কিন্তু সেটি করার চেষ্টা করেছে। এখন সহিংসতাকে যদি রাজনৈতিক কৌশল আমরা হিসেবে মনে করতে চাই এবং রাজপথে আপনি ক্ষমতা দেখিয়ে মানুষের মৃত্যুর কারণ হচ্ছেন সেটিকে যদি আপনি মনে করেন যে সাহসের প্রমাণ, আমরা কিন্তু কোন অবস্থাতেই সেই রাজনীতি অতীতেও করিনি এবং ভবিষ্যতেও আমরা সেই রাজনীতিকে সমর্থন করব না। প্রথম কথা হচ্ছে অডিও ক্লিপটি তো ভিত্তিহীন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এটি নিয়ে তো আইনানুগ দৃষ্টিকোণ থেকে যদি দেখেন যে আপনার তথ্যচিত্রেও কিন্তু সেটি রয়েছে, যেটি আমাদের যে প্রামাণ্য হিসেবে যেগুলোকে উপস্থাপন করা এভিডেন্স হিসেবে সেটির যে আইন কানুন রয়েছে, বাংলাদেশের প্রচলিত আইন কানুন, সেটিরও কিন্তু এটি লঙ্ঘন ঘটেছে। এবং এটির মাধ্যমে কিন্তু এটি যে একটি ক্যাম্পেইনিং এর অংশ, প্রোপাগান্ডার অংশ, এবং প্রোপাগান্ডার মাধ্যমে হেয় করা যে তাদের মূল উদ্দেশ্য, এবং সেটিও কিন্তু প্রমাণিত হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে তাদের এই ডক্টরড অডিও ট্যাপ, তাদের যে ইঞ্জিনিয়ার্ড অডিও ট্যাপ, সেটিকেই যে তারা তাদের একমাত্র প্রামাণিক দলিল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। প্রকৃত কোনো তথ্য, প্রকৃত কোনো সত্য, প্রকৃত কোনো প্রমাণ যে নেই, বরং প্রকৃত সত্যটা বরং তারাই, যারা সেই সরকার দখল করে আছে, তারাই যে এই কর্মকাণ্ডগুলোর সঙ্গে হত্যা সহিংসতাগুলোর সঙ্গে সম্পৃক্ত, সেটি যে উন্মোচিত হওয়ার যথেষ্ট
সুযোগ রয়েছে, সে কারণেই কিন্তু আজকে এই অডিও ক্লিপের নাটক, এই বাইরে থেকে পিআর ক্যাম্পেইনিং এর মাধ্যমে রাজনৈতিক ফোকাস থেকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা, যে কারণে আমরা আসলে সত্যি কথা যদি বলি এটি নিয়ে ব্যতিব্যস্ত হওয়ার কোনো সুযোগ, বিব্রত হওয়ার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। দেখুন, আমাদের লক্ষ্যটা কিন্তু বাংলাদেশের জনগণের কাছে, ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেয়া। আমরা মনে করি যে বাংলাদেশে বর্তমান সরকার হচ্ছে ফ্যাসিস্ট সরকার। এই সরকারের ক্ষমতায় থাকার অর্থই হচ্ছে বাংলাদেশের জনগণকে অপমান করা। কারণ আমরা রাজনীতি করি, আমরা কিন্তু রাজনীতি করি তার মানে এই নয় যে আমরা সারা জীবন ক্ষমতায় থাকবো, কিন্তু বাংলাদেশে জনগণের সরকার থাকবে, জনগণের নির্বাচিত সরকার থাকবে, সেটাই তো সবচেয়ে বড় বিষয়। তো এই সরকার বাংলাদেশের জনগণকে পাশ কাটিয়ে, জনগণকে অপ্রাসঙ্গিক করে, জনগণের যে সার্বভৌমত্বের ধারণা রয়েছে সেটিকে অপ্রাসঙ্গিক করে দিয়ে কিন্তু তারা ক্ষমতায় আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যারা ছাত্র, পুলিশ, নাগরিক হত্যার সঙ্গে সম্পৃক্ত থেকেছে, যাদেরকে ইন্ডেমনিটি দেওয়ার প্রয়োজন হয়েছে নিজেদের নিরাপত্তা এবং রক্ষা কবচ দেওয়ার জন্য, তারাই আজকে ক্ষমতায় আছে। তৃতীয় বিষয় হচ্ছে যে যারা, আমরা যদি 5ই আগস্টের পরবর্তী বাস্তবতা দেখি, বাংলাদেশ সম্পূর্ণ একটা সিকিউরিটি লেজ। একটি রাষ্ট্রের প্রধানতম দায়িত্ব কি? প্রধানতম দায়িত্ব হচ্ছে আপনার নিরাপত্তা নিশ্চিত করা। আপনার জীবন এবং জীবিকার নিরাপত্তা হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে প্রারম্ভিক কাজ হচ্ছে এটা। তো এই সরকার সম্পূর্ণ একটি সিকিউরিটিলেস রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পরিণত করেছে, একটা ললেস রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পরিণত হয়েছে। খুন, সহিংসতা, ধর্ষণের ঘটনা, অর্থনৈতিক বিপর্যয়, চাকরি না থাকা, মবের সহিংসতা থেকে শুরু করে মৌলবাদীদের উত্থান, প্রত্যেকটি ক্ষেত্রেই বাংলাদেশ কিন্তু একটা ভয়ঙ্কর বাস্তবতার মধ্য দিয়ে অতিবাহিত সময় করছে। তো এটির কারণে আমাদের এই দখলদার সরকারের বিদায় ঘটিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক পথ রূপান্তরটা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের কাজ। এবং সেই লক্ষ্যে, এবং এটি আমরা সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং আমরা মনে করি যে বৃহত্তর ছাত্র জনতার ঐক্য নিশ্চিত করা প্রয়োজন। সেই লক্ষ্যে আমরা কাজ করছি, মানুষকে সংগঠিত করার চেষ্টা করছি, শিক্ষার্থীদের কাছে আমরা যাওয়ার চেষ্টা করছি। প্রশ্ন যদি থাকে, উদ্বেগ যদি থাকে, সংশয় যদি থাকে, শঙ্কা যদি থাকে, সেগুলো আমরা দূর করার চেষ্টা করছি। এবং আমরা সুস্পষ্ট করে বলছি যে আমরা এই সংকট আমরা মোকাবেলা করবোই করবো, এবং আমরা সেই সংগঠিত শক্তির মাধ্যমে, জনগণের শক্তির মাধ্যমে, শান্তির শক্তির মাধ্যমে এবং লড়াই এবং আত্মত্যাগের মাধ্যমেই আমরা আমাদের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবো। আমরা বিজয়ী হব, এবং বিজয়ী হওয়ার শর্ত হিসেবে আমরা কোনো অবস্থাতেই এই দখলদার সরকারের অপকৌশল আমরা কখনোই অবলম্বন করবো না। বিশেষ করে আমাদের মানবাধিকার কর্মী, গণমাধ্যম কর্মী, যদিও বাংলাদেশে গণমাধ্যম বলে আসলে বর্তমানে কিছুই নেই, সেই প্রশ্নগুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তত আসছে। শুধুমাত্র আপনি দেখুন 16 জুলাই আপনি দেখবেন যে রোকেয়া হলে, আমাদের ছাত্রলীগের রোকেয়া হলে তো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। হলের ভেতরে ছাত্রলীগের কর্মীদের সঙ্গে আমাদের কারো কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর পরিবেশ ঘটেনি। তারা আক্রমণ করেছে, এবং তারা দেখুন আপনি বাংলাদেশে আজকে নৈবেত্তিক মূল্যায়নের জায়গাটা কোথায় চলে গেছে। তারা আক্রমণ করছে, তারা আক্রমণটাকে বড় মহিমান্বিত করছে, এবং যিনি আক্রমণের শিকার হয়েছেন, যিনি ভিকটিম, তাকে বরং ব্লেম দেওয়া হচ্ছে। অথচ তার অপরাধটাকে আমরা যদি প্রশ্ন করি যে তার অপরাধটা কি, তিনি কি করেছেন, বা তার শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরেই বা কি ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন যার বদৌলতে এটি ঘটবে, এর কিন্তু কোনো জবাব নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে, আমাদের ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, এই ঘটনাগুলো ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদিন আপনি দেখবেন যে 14, 15, 16, 400 থেকে 500 রুম তারা পুড়িয়ে দিয়েছে, সার্টিফিকেট পুড়িয়ে দিয়েছে। এই ঘটনাগুলো কিন্তু তার আগেই ঘটেছে, যখন এই 16 তারিখের যখন তারা মৃত্যুর মিছিল তারা শুরু করলো এই দখলদার বাহিনী, তার আগেই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। তো এবং যখন তাদের আন্দোলনটি দাঁড়িয়েছে নারীদের উপর সহিংসতা করে, সেই সহিংসতার দায়ভার অন্যদের উপর চাপিয়ে দেয়। এবং আপনি দেখুন যে প্রথম আলোর কথা যদি বলি, রিপোর্ট তারা করেছে। আপনার যদি মনে আছে যে একটি ছবি আপনি দেখবেন যেটি বিশেষ করে 15 তারিখের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, এবং সেখানে দেখবেন যে একজন মেয়ে ধাওয়া পাল্টাতে হয়। অনাকাঙ্ক্ষিত ঘটনা, যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা কোনো অবস্থায় সমর্থন করি না, কিন্তু আমি জাস্ট একটা নৈবেত্তিক মূল্যায়নের জায়গা থেকে যদি বলি, যে আপনি দেখবেন যে সেখানে একটা চশমা পড়া, একেবারে আপনি দেখবেন যে ফুটপাতের পাশে দেয়ালের পাশ গেছে, রক্ত ঝরছে নাক বে, কপাল বে, সে একটা ছবি কিন্তু ভাইরাল হয়েছিল সে সময়। ওই নারীর হাতে একটা ছড়ি, লাঠি, ওই লাঠিটা শুধু লাঠি নয়, ওইটা একটা অস্ত্র। না, আমি সেটি বলছি না, আমি সেই মূল্যায়নে যাচ্ছি না। আমি যে আপনাকে ব্যাখ্যা দিতে যাচ্ছি। এবং আজকে কিন্তু এই যখন 16 জুলাই মানে এক বছর সেই ঘটনাকে স্মরণ করে তারা রিপোর্ট করেছে, সেখানে কিন্তু সেই মেয়ে, তিনি যখন ঘটনার বর্ণনা দেন, আপনি শুনবেন তার বর্ণনায় কিন্তু আছে যে স্বাভাবিকভাবে যখন তারা আক্রমণ করেছে, তো কারণ তাদের মূল লক্ষ্য ছিল পরিবেশটি উত্তপ্ত করা। তারপর ধাওয়া পাল্টা ঘটনা ঘটেছে, এটা অস্বীকার করার সুযোগ নেই, ধাওয়া পাল্টা ঘটনা ঘটেছে। ধাওয়া পাল্টা ঘটনার মধ্যে
সে পড়ে গিয়ে আঘাত পেয়েছে এবং তার যে কারণে তার রক্তক্ষরণের ঘটনা ঘটেছে, এবং সেটিকে কিন্তু চালিয়ে দেওয়া হচ্ছে ছাত্রলীগের আক্রমণে সে তার রক্তক্ষরণের ঘটনা ঘটেছে। এবং আপনি দেখুন যে ছাত্র শিবিরের আজকে তো আল জাজিরা রিপোর্টে দেখলেনই, এর বাইরে যদি দেখেন যে ছাত্র শিবিরের বর্তমানে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, তিনি বর্ণনা দিয়েছেন যে তারা 14 তারিখেই প্রফেশনাল ক্যামেরাম্যান দেশি বিদেশি গণমাধ্যম থেকে শুরু করে তাদের ক্যামেরা সেট করেছিল। এটা তাদের বক্তব্য, আমাদের বক্তব্য না, যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা ছবি তুলবে, শত শত ছবি তুলবে এবং মুহূর্তের মধ্যে সেগুলো তারা ভাইরাল করে দিয়ে তারা একজন উত্তপ্ত পরিবেশ পরিস্থিতি তৈরি করবে। তো সে কারণে প্রত্যেকটি ছবি কিন্তু সেভাবে তৈরি করা, প্রত্যেকটি ছবি সে ধরনের পরিবেশ পরিস্থিতির মধ্যে তৈরি করা। 15 তারিখে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে, ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনার কারণে হয়তো আকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে, সেটা তো অস্বীকার করার সুযোগ নেই, কিন্তু যেটি একপাক্ষিক আক্রমণ হিসেবে যেটিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, একপাক্ষিক আক্রমণ তারাই সূচনা করেছে এবং এই ঘটনার বর্ণনাটা তারা সেভাবে দিয়ে এক ধরনের রাজনৈতিক প্রতিহিংসার পরিবেশটি তারা আসলে চরিতার্থ করতে চেয়েছে। এটি করতে পারেনি, কিন্তু আমরা ধাপে ধাপে এবং ইতিমধ্যেই সেটি করা হয়েছে। এর বাইরেও, কারণ দেখুন গোটা বাংলাদেশটাই এখন কারাগারের অবস্থার মধ্যে আছে। আমাদের প্রত্যেকজন নেতাকর্মী নিজের বাড়িতে থাকার সুযোগ নেই, বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, সার্টিফিকেট পুড়িয়ে দিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ নেই, কত ধরনের সহিংসতার নির্মম হত্যাযজ্ঞের শিকার হতে হয়েছে। এবং আমাদের নেতাকর্মীরা এই অবস্থার মধ্যে আন্দোলন করছে, প্রতিরোধ করে তুলছে, আঘাত আসছে, কিন্তু তারা বরং আরো শক্তিশালী হয়ে কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করছে। আমরা চেষ্টা করছি, কিন্তু অবশ্যই আমাদের সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু আমাদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমাদের কর্মীদের যে অসীম মনোবল রয়েছে, এই অসীম মনোবলে আসলে আমাদের সংগ্রামকে এগিয়ে নিচ্ছে। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার যে অবস্থা, গোটা বাংলাদেশের সমস্ত মানুষকে আসলে একই অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এবং যারা হয়তো ছাত্রলীগকে অপছন্দ করেন, যারা হয়তো আওয়ামী লীগের সমর্থন করেন না, যারা হয়তো আন্দোলনেও ছিলেন, আপনি দেখুন যে মানুষের তো আর নিরাপত্তা নেই। একজন অভিভাবক শঙ্কার মধ্যে থাকছেন যে তার মেয়ে নিরাপদে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে কিনা, কোনো ধরনের অঘটনের শিকার হবেন কিনা, সেটি নিয়ে সংশয় আছে। যিনি হয়তো অন্য রাজনৈতিক দল করেন, তিনি আজকে ব্যবসা বাণিজ্য করতে পারছেন না। যিনি হয়তো চাকরি করেন, তিনি জানেন না যে কখন তিনি মবের শিকার হবেন। যিনি হয়তো একজন পুলিশ, তিনি হয়তো দক্ষতা মেধার ভিত্তিতে চাকরি পেয়ে কাজ করতে চেয়েছেন, সার্ভিস দিতে চেয়েছেন, আজকে প্রত্যেকটা মুহূর্ত তাকে আতঙ্কে থাকতে হচ্ছে। এবং যিনি হয়তো গার্মেন্টস শ্রমিক, তিনি আজকে একটা সংখ্যার মধ্যে, ইতিমধ্যেই কলকারখানাগুলো বন্ধ হয়েছে, চাকরি হারা অবস্থার মধ্য দিয়ে সবাইকে যেতে হচ্ছে। অভিভাবকেরা উদ্বেগের মধ্যে রয়েছে, ছেলেমেয়েরা লেখাপড়া শেষ করে চাকরি পাবে তার ন্যূনতম অর্থ কোনো গ্যারান্টি নেই। কোটা না মেধা পরিণত হয়েছে সুপারিশে, এবং পুরো চাকরি ব্যবস্থাকে তারা কুক্ষিগত করেছে। দলীয় বিবেচনায়, রাজনৈতিক বিবেচনায় নিয়োগ প্রদানের পক্ষে তারা ত্বরান্বিত প্রত্যেক মুহূর্তে করছে। তো গোটা বাংলাদেশে এক ধরনের সংকটের মুখে রয়েছে, যে কারণে আমাদের কাছে আমরা যেটিকে ফোকাস করার চেষ্টা করছি, আমরা লড়াইটাকে ফোকাস করার চেষ্টা করছি, সংগঠিত করার চেষ্টা করছি। এবং আমাদের দেখুন, এটি আমাদের জন্য তো নতুন অভিজ্ঞতাও। আমরা যারা রাজনৈতিক কর্মী, আমরা একটা নতুন বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছি এবং লড়াইয়ের শিক্ষা আমরা পাচ্ছি, সংগঠিত হওয়ার শিক্ষা আমরা পাচ্ছি, প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার আমরা শিক্ষা আমরা পাচ্ছি। এবং এই সংকটকালীন সময়ে নিজেদের সীমাবদ্ধতাগুলো, সেটি নিয়েও আমাদেরকে এক ধরনের মূল্যায়ন করার সুযোগ হচ্ছে। আমাদের আগেকার কর্মকাণ্ডগুলো, সেগুলো নিয়ে রিভিজিট, রিথিং করার সুযোগ হচ্ছে, পুনর্মূল্যায়ন করার সুযোগ থাকছে, ভুলগুলো সংশোধন করার সুযোগ থাকছে। এবং এটির মাধ্যমে কিন্তু আমি যেটি মনে করি যে গোটা বাংলাদেশের ছাত্রলীগের নেতাকর্মীরা একটা ইতিবাচক ছাত্র রাজনীতি করেছেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা এবং ভালোবাসায়। একটা প্রতিযোগিতামূলক ছাত্র রাজনীতি করতে চেয়েছেন এবং বাস্তবায়ন করেছেন আসলে অনেক ক্ষেত্রে ছাত্রলীগের নেতাকর্মীরা। আজকে একটা নতুন বাস্তবতা, একটা ফ্যাসিস্ট সরকারের মুখোমুখি ছাত্রলীগের নেতাকর্মীরা, একটা খুনি সরকারের মুখোমুখি ছাত্রলীগের নেতাকর্মীরা, একটা দখলদার সরকারের মুখোমুখি নেতাকর্মীরা। তো এর মধ্যে যে লড়াইয়ের শিক্ষা, সংগ্রামের শিক্ষা, মিছিলের শিক্ষা পাচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা, আমরা মনে করি তারা আরো অনেক বেশি শানিত হচ্ছে, বাংলাদেশের মানুষকে আসলে দিতে হচ্ছে। কিন্তু আমাদের ছাত্রলীগের কর্মীদের কাছে সবচেয়ে বড় লক্ষ্যটা কি, ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে মূল লক্ষ্যটা যদি বলেন, আমাদের মূল স্বপ্ন তো দেশকে ঘিরে। আমাদের দেশটা গণতান্ত্রিক হবে, দেশটা মুক্তিযুদ্ধের অঙ্গীকারের ভিত্তিতে পরিচালিত হবে, দেশের মানুষের স্বস্তি থাকবে, নিরাপত্তা থাকবে। তো বাংলাদেশের ছাত্রলীগের নেতাকর্মীরা এই যে বৃহত্তর লক্ষ্য, জনকল্যাণের লক্ষ্য, মানুষের জন্য একটি ইতিবাচক বাংলাদেশের লক্ষ্য, এটা গণতান্ত্রিক বাংলাদেশের লক্ষ্য, আমাদের ছেলে মেয়েদের জীবনের গ্যারান্টি থেকে শুরু করে এই যে সমস্যাগুলো রয়েছে, সমস্যাগুলো নিরসন করার যে প্রত্যাশা, সেই বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা নিবেদিত প্রাণ হয়েছে। যুগে যুগে ছাত্রলীগের নেতাকর্মীরা এটাই করেছে এবং বর্তমান সময় তারা এই এক ধরনের যে ব্যতিক্রমী বাস্তবতা, এই ব্যতিক্রমী বাস্তবতায় এই জীবন কাটি সামনে রেখে, এই স্বপ্ন সামনে রেখে, লক্ষ্য সামনে রেখে ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আমাদের কর্মসূচিগুলো এগিয়ে নিচ্ছে, আমাদের মিছিল ক্রমান্বয়ে বড় হচ্ছে এবং যে সেটি বিভিন্ন ধরনের কর্মসূচি, বাংলাদেশের বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠান হোক, জেলায় হোক, মফস্বলে হোক, গ্রামে গঞ্জে হোক, নিজের বাড়িতে হোক, সবখানে কিন্তু ছাত্রলীগের কর্মীরা সেটি বাস্তবায়ন করার চেষ্টা করছে এবং সেগুলো বাস্তবায়িত হচ্ছেও। বিশেষ করে গণমাধ্যমে তো আর ছাত্রলীগের কর্মসূচি আসার কোনো সুযোগ নেই। বাংলাদেশের গণমাধ্যম তো এভাবেই তারা এই অবস্থায় নিয়ে গেছে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও যখন কর্মসূচির খবরগুলো প্রকাশিত করা হয় তখন সেগুলো চিহ্নিত করে কিন্তু তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কিংবা তাদের যে প্রাইভেট সন্ত্রাসী বাহিনী রয়েছে সেটিকে লেলিয়ে দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। এর মধ্যেও কিন্তু আমরা সেই কাজটি করে যাচ্ছি এবং নেতাকর্মীরা সংগঠিত হচ্ছে, এবং আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি যে আমাদের এই লড়াই বিজয়ী হবেই হবে। এই দখলদার সরকারকে বিদায় নিতে হবেই হবে এবং বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে আসবে। দখলদার সরকার প্রত্যেকটি ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়েছে। মানুষ যখন বলা শুরু করেছে আগেই ভালো ছিলাম, শেখ হাসিনাতে আস্থা, কিংবা যখন আমাদের সমর্থন করুক বা না করুক, যখন এই সরকারের বিদায়ের ব্যাপারে বাংলাদেশের জনগণের মধ্যে একটা দৃঢ় ঐক্য গড়ে উঠেছে, মানুষ চায় যে কোনো মুহূর্তে এই সরকার বিদায় নিক। এটা কিন্তু বাংলাদেশের মানুষের একটা মৌলিক চাওয়ায় পরিণত হয়েছে। আপনি যদি চিন্তা করেন, এটি মৌলিক চাওয়া যে কবে এরা বিদায় নিবে, কবে আমরা একটা শান্তি স্বস্তিতে বাংলাদেশে আমরা থাকতে পারবো। এটি শুধুমাত্র রাজনৈতিক চাওয়া নয়, এটি বাংলাদেশের মানুষের এক ধরনের সার্বজনীন নাগরিক চাওয়ায় পরিণত হয়েছে যে কবে এই সরকার বিদায় নেবে। তো সে কারণে কিন্তু এটির কারণেই এই দখলদার সরকারের বিভিন্ন যে এগুলো রয়েছে, তারা আজকে চেষ্টা করছে এই ধরনের ভীতিটি ছড়িয়ে দেওয়ার জন্য। নিজেদের ভীতিটি তারা আসলে জনগণের উপর চাপিয়ে দিয়ে আড়াল করার চেষ্টা করছে, জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, জনগণকে ব্যবহার করার চেষ্টা করছে। এবং এটি আসলে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড, সহিংসতা কর্মকাণ্ড গুলো করেছে, তারা যেমন সেই সময়ে এই কর্মকাণ্ড গুলো করেছে এবং আজকে ওইটি জনগণের উপর চাপিয়ে দিয়ে তারা আসলে নিজেদের যে প্রতারক কর্মকাণ্ড গুলো রয়েছে সেগুলো তারা আড়াল করতে যাচ্ছে। আমরা স্পষ্ট ভাবে বারবার বলেছি, আমরা বাংলাদেশের জনগণের আমাদের সমর্থন করার অধিকার আছে, বাংলাদেশের জনগণের আমাদের প্রত্যাখ্যান করার অধিকার আছে। কিন্তু বাংলাদেশে আমরা রাজনীতি যারা করি, আমরা সবসময় বাংলাদেশের যে কোনো যে রাজনৈতিক দল মত বিশ্বাসের মানুষই হোক না কেন, আমরা বিশ্বাস করি যে সেই মানুষকে সহযোগিতা করা, সেই মানুষের পাশে থাকা, তার জন্য একটা নিরাপদ সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করাই হচ্ছে আমাদের কাজ। এবং বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ আগামী দিনে সেটি নিশ্চিত করার জন্য চেষ্টা করবে। বরং আমাদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তারাও আমরা মনে করি যে আমাদের শক্তি, কারণ তাদের যে প্রতিভা, তাদের যে সাহস রয়েছে, যারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে, আমরা মনে করি তারাও আমাদেরকে অনুপ্রাণিত করে, তাদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। এবং যারা জনগণের মধ্যে যদি উদ্বেগ থাকে, প্রশ্ন থাকে, সংশয় থাকে, সেই প্রশ্নগুলো অ্যাড্রেস করে তো আমরা বরং আরো বেশি শান্তিত হতে পারবো, আরো বেশি গণমুখ হতে পারবো। তারা যদি প্রশ্ন করে, তারা যদি সমালোচনা করে, তারা যদি বলে যে এটি ভুল ছিল, এই কর্মসূচিটা না দিলেও হতো, এই কর্মসূচিটি অবলম্বন না করলেও হতো, এটি তো রাজনীতিতে একটি কন্টিনিউয়াস প্রসেস, অব্যাহত প্রক্রিয়া। জনগণের কাছ থেকে তো আমরা সবসময় শিক্ষা গ্রহণ করবো। একটি রাজনৈতিক দলের, যে কোনো রাজনৈতিক দল পৃথিবীর সেটি তো 100% পারফরমেন্স সবসময় করা সম্ভব হয় না। ইভালুয়েশনের মাধ্যমে আগামী দিনে আরো ভালো করার প্রমিসের মাধ্যমে সেটি এক্সিকিউট করার চেষ্টাটা থাকে। তো আমরা সংগঠন হিসেবে আমরা সেটাই করবো, এবং আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি যে আপনি দেখুন যে ক্ষমতায় আপনি যাবেন কিভাবে, ক্ষমতা থেকে আপনি বাদ যাবেন কিভাবে, এই যে মৌলিক প্রশ্নটি রয়েছে, আপনি জনগণের সমর্থন নিয়েই তো যাবেন। তো সেই আজকে কিন্তু এই যে 5ই আগস্টে যে সরকার পরিবর্তনের প্রেক্ষাপট তারা করেছে, এটি কিন্তু এই গণতান্ত্রিক ব্যাকরণ মেনে কিন্তু তারা করেনি।